সারা বিশ্বের সবথেকে বড় ধর্মীয় সমাবেশ হলো এই মহাকুম্ভ। বিশ্বজুড়ে বহু মানুষ যোগদান করে থাকে এই মহাকুম্ভে। জীবনে একবার দর্শন করাও খুব ভাগ্যের ব্যাপার। কুম্ভমেলা এতটাই ঐতিহ্যবাহী যে 2017 সালে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। এবছর অর্থাৎ 2025 সালে প্রায় 40 থেকে 50 কোটির কাছাকাছি মানুষ যোগদান করবে এই মহাযজ্ঞে। এছাড়াও রয়েছে 3000টিরও বেশি এআই যুক্ত সিসিটিভি ক্যামেরা, প্রায় 50,000 পুলিশ বাহিনী এবং 4000 হেক্টর জুড়ে আয়োজন হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলার। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট পিসফুল গ্যাদারিং অন আর্থ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী, নাগা সন্ন্যাসীদের মিলন ক্ষেত্র হলো এই মহাযজ্ঞে। 2025 সালে 13ই জানুয়ারি শাহী স্নানের মধ্য দিয়ে সূচনা হয়েছে এই মহাকুম্ভের। আজকে আমরা জানব মহাকুম্ভের গুরুত্ব কী বা মহাকুম্ভের বিশেষত্ব কী, আর কেনই বা বলা হয় মহাকুম্ভের স্নানযাত্রা মানব জীবনের মোক্ষ লাভের একমাত্র পথ। নমস্কার, আমি অভিষেক। মহাকুম্ভ 2025 যা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় বিগেস্ট ইভেন্ট হতে চলেছে। কুম্ভমেলা সাধারণত 4 ধরনের হয়ে থাকে: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। কুম্ভ মেলা যা প্রতি 3 বছর অন্তর উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার অনুষ্ঠিত হয়। আবার প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ, যা হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। আর প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে পূর্ণকুম্ভ, যা উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। বিশেষ করে কুম্ভ মেলা এই 4টি জায়গার উপরে ডিপেন্ড করে হয়ে থাকে: প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়িনী। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় হলো এই মহাকুম্ভ, যা 144 বছর অন্তর সংঘটিত হয়। পরবর্তী মহাকুম্ভ হবে 2169 সালে। ততদিন হয়তো আমরা বেঁচে থাকবো না। মানুষের জীবনের আয়ু এতটা নয় যে তার জীবন দশায় সে দুটো মহাকুম্ভের দর্শন করতে পারবে। ইতিহাস ঘাঁটলে জানা যায় আজ থেকে 144 বছর আগে অর্থাৎ 1881 সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল হরিদ্বারে। তৎকালীন ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এবারে আমরা জানবো কুম্ভ মেলার পেছনে থাকা পৌরাণিক কাহিনীটা কি। কুম্ভ কথার আক্ষরিক অর্থ হচ্ছে কলসি বা কলস। এই ঘটনার উদ্ভব ঘটে বেসিক্যালি সমুদ্র মন্থন থেকে। দেবতা আর অসুরদের যুদ্ধ, সমুদ্র মন্থন। পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানতে পারি যখন ঋষি দুর্বাসার অভিশাপে দেবতাদের যখন দৈব শক্তি লোপ পায়, তখন অসুরেরা স্বর্গরাজ্যকে দখল করার জন্য দেবতাদের উপর আক্রমণ করে। নিরুপায় হয়ে দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে ছুটে যান। ভগবান বিষ্ণু তাদের পরামর্শ দেন যে স্বর্গরাজ্যকে পেতে হলে আর দৈব শক্তি লাভ করতে হলে তাদেরকে সাগর মন্থন করতে হবে। কিন্তু সমুদ্র মন্থন করা দেবতাদের পক্ষে তো এতটা সহজ কাজ নয়। তাই ঠিক হয় অসুরেরাও ভাগ নেবে এই সমুদ্র মন্থনে। আর শর্ত রাখা হয়, সমুদ্র মন্থনে যখন অমৃত উঠবে আর যে সর্বপ্রথম অমৃত পান করবে সেই হবে সর্বশক্তিমান, অর্থাৎ স্বর্গরাজ্যের আসল ভাগীদার। এরপর ভগবান বিষ্ণুর পরামর্শ মতো বাসুকী নাগকে দড়ি হিসেবে কাজে লাগিয়ে শুরু হয় সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন হওয়ার ফলে টোটাল 14টা রত্ন উঠে আসে আর সর্বশেষে উঠে আসে অমৃতকুণ্ড। এর ফলে দেবতা আর অসুরদের মধ্যে আবার যুদ্ধ বাঁধে আর দেবতারা অমৃতকুণ্ড নিয়ে ছোটাছুটি শুরু করে। আর এই ছোটাছুটি করতে করতে দেবতাদের কয়েকটা দৈব দিন কেটে যায়। আর এই দৈব দিন পৃথিবীতে এক একটা বছরের সমান। আর এই দৌড়াদৌড়ির ফলে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীতে এসে পড়ে উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ আর হরিদ্বার। আর এখান থেকেই উত্থান হয় কুম্ভ মেলার। কুম্ভ মেলা যে কতটা পুরনো তার তথ্য এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, কিন্তু এইটা জানা যায় যে আদি শঙ্করাচার্যের হাত ধরে নাগা সন্ন্যাসীদের সাথে কুম্ভ মেলার উত্থান ঘটে। আর ঐতিহাসিকরা মনে করে মৌর্য এবং গুপ্ত বংশের সময়কাল থেকে সূচনা হয়েছে এই কুম্ভ মেলার। ইতিহাস ঘাঁটলে জানা যায় যে হর্ষবর্ধনের সময়কালে চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন, আর ওনার ওই পুস্তক থেকেই প্রমাণ মেলে প্রাচীনকালের কুম্ভ মেলার। এবারে চলুন যে জেনে নিই যে কার উপর ডিপেন্ড করে কুম্ভ মেলার সময়সূচিকে নির্ধারণ করা হয় বা কার উপর ভিত্তি করে কুম্ভ মেলার এত বড় আয়োজন করা হয়। সহজ সরল ভাষায় বলতে গেলে আমি যতটুকু বুঝতে পেরেছি ঠিক ততটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি। সূর্য ও অন্যান্য গ্রহগুলির অবস্থান জেনে রাশির উপরে ভিত্তি করে, বিশেষ করে বৃহস্পতির উপরে ডিপেন্ড করে সময়কে ডিসাইড করা হয়। সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে আর বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয়।
এবছর অর্থাৎ 2025 সালের গণনা অনুযায়ী সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে, তাই প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। মহাকুম্ভ ঠিক তখনই হয় যখন চন্দ্র, সূর্য, বৃহস্পতি, শনি এক সরলরেখায় অবস্থান করে। বর্তমানে প্রয়াগরাজ একটা বিগেস্ট ইকোনমিক জোনে পরিণত হয়েছে। কুম্ভমেলা কেবলমাত্র আধ্যাত্মিক বা ধর্মীয় সমাবেশ নয়, কুম্ভমেলা হওয়ার ফলে উত্তরপ্রদেশ তথা ভারতে অর্থনীতির উপরে গভীরভাবে প্রভাব পড়বে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ভারত সরকার 6,990 কোটি টাকার বাজেট পাস করেছে, যা মাত্র 45 দিনের মধ্যে খরচ হবে। আর এখান থেকে আশা করা যাচ্ছে যে 25,000 কোটি টাকার রেভিনিউ জেনারেট হতে পারে। একটা 100 ফুট স্টলের জন্য লাগছে প্রায় 1,23,00,000 টাকা প্লাস জিএসটি, আর একটা ছোট টি স্টলের জন্য লাগছে প্রায় 12 লক্ষ টাকা মাত্র 45 দিনের জন্য। মহাকুম্ভ হল সবথেকে বড় আধ্যাত্মিক এবং ধর্মীয় সমাবেশ, যেখানে সারা বিশ্ব জুড়ে সাধু, সন্ন্যাসী, নাগা সন্ন্যাসীদের সমাবেশ ঘটে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য। ত্রিবেণী কথার অর্থ হচ্ছে 3টি নদীর মিলন ক্ষেত্র, গঙ্গা, যমুনা, সরস্বতী। হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি একটি পবিত্র তীর্থস্থান যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। এছাড়াও লাগানো রয়েছে 3,000টিরও বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড সিসিটিভি ক্যামেরা, মোতায়েন রয়েছে 50,000 পুলিশ বাহিনী। এছাড়া এত বড় জনসমুদ্রকে কী করে সামাল দেওয়া হয় তা নিয়ে রিসার্চ করার জন্য দেশ বিদেশ থেকে আসছে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা, এবং খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। এছাড়াও টেম্পোরারি ব্রিজ, দর্শকদের থাকা টেন্ট, 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স, জিপিএস সিস্টেম ইত্যাদি। ভারত সরকার এত বড় মেগা ইভেন্টকে পরিচালনা করার জন্য প্রায় খরচ করেছে 13,000 কোটি টাকা। প্রায় 40 থেকে 50 কোটি মানুষের সমাগম হওয়ার ফলে ভারতের অর্থনীতি ভারতকে যে একটা নতুন দিশার দিকে নিয়ে যাবে সেটাই বোঝা যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কুম্ভ মেলার বিষয় নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং প্রিয় মানুষদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অন্তত একবার যদি সুযোগ পান তাহলে কুম্ভ মেলার যাত্রা করে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।